ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত অন্তত 50। জোটের সমর্থনে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল, অভিযোগ হাউথিদের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় চীন। পশ্চিম তীরে ইইউর অর্থায়নে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দিল ইসরায়েল। সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ করতে চাইছে রাশিয়া, অভিযোগ তুরস্কের। যুদ্ধ বন্ধ হলেই শরণার্থী সংকটের অবসান হবে, অভিমত জাতিসংঘের। এবং তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন সহ 6টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। নিউ জার্সি ও বেলমারে বন্যার আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তানজিমুনিয়াত। ইয়েমেনে মেডিসিনস সান ফ্রন্টিয়ার্স MSF এর হাসপাতাল সহ বিভিন্ন অঞ্চলে সৌদি জোটের হামলায় অন্তত 50 জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। হাউথিদের সামরিক মুখপাত্রের অভিযোগ, বিদ্রোহীদের দমনে সৌদি জোটের সমর্থনে দেশটিতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রায় 2.5 লাখ লোকের অবিলম্বে ত্রাণ সহায়তা প্রয়োজন উল্লেখ করে সেখানে মানবিক পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার ইয়েমেনের তেল সমৃদ্ধ শহর হুদাইদায় বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলায় বেশ কয়েকজন নিহত ও কমপক্ষে 30 জন আহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। একই দিন দেশটির সানা প্রদেশে আন্তর্জাতিক দাতব্য সংস্থা MSF এর একটি হাসপাতালে বিমান হামলা চালায় সৌদি জোট। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। গেল মাসেই আরও একবার এই হাসপাতালে হামলা চালায় সৌদি জোট। নতুন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সাদা প্রদেশের দাহিয়ান জেলায় আবাসিক এলাকাতেও গোলাবর্ষণ করে জোটের বিমান। সেখানে একই পরিবারের 14 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব হামলা চালিয়ে সৌদি জোট ইয়েমেনের গরিব অসহায় মানুষের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করে হাউথিদের সশস্ত্র বাহিনীর মুখপাত্র। তিনি বলেন, এসব হামলায় জোটের হয়ে ইয়েমেনে ছায়াযুদ্ধ চালাচ্ছে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি বাহিনী। ইয়েমেনে যুদ্ধ চালাতে সৌদি জোটকে বিমান সরবরাহ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল। এমনকি কিছু কিছু অত্যাধুনিক বিমান রয়েছে যা চালানোর সামর্থ্য সৌদি পাইলটদের নেই। এগুলোর মাধ্যমে ইয়েমেনে গোলাবর্ষণ করছে রিয়াদের বন্ধু রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আমাদের দেশে প্রায় 400 ইউরোপীয় ও লাতিন আমেরিকার সেনা মোতায়েন রয়েছে। এরা সবাই মিলে পরোক্ষভাবে ইয়েমেনে যুদ্ধ চালাচ্ছে। নানামুখী হামলা ও সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত ইয়েমেনে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী। বৃহস্পতিবার বন্দরনগরী তাইজে আন্তর্জাতিক ত্রাণবাহী একটি জাহাজ থেকে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম খালাসের সময় তিনি বলেন, যুদ্ধপীড়িত 2.5 লাখ মানুষের জন্য এই ত্রাণ যথেষ্ট নয়। তাইজে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পৌঁছানো খুব জরুরি ছিল। আমাদের আরও খাদ্য ও ওষুধ প্রয়োজন। আমরা যুদ্ধরত পক্ষগুলোকে অনুরোধ করব এদের দুর্দশার কথা বিবেচনা করে আলোচনার মধ্য দিয়ে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যবস্থা করতে। এদিকে রাজধানী সানায় সৌদি জোটের হামলার বিরুদ্ধে এবার রাজপথে নেমেছে ইয়েমেনের হাজার হাজার নারী। সৌদি রাজপরিবারের চাপিয়ে দেয়া এ যুদ্ধে জোট বাহিনী বিদ্রোহী দমনের নামে সাধারণ মানুষ ও বিশেষ করে নিষ্পাপ শিশুদের হত্যা করছে বলে জানান তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনায় সৌদি আরবকে সমর্থন জানালো মুসলিম দেশগুলোর সর্ববৃহৎ জোট OICর অন্তর্ভুক্ত আরব দেশগুলো। বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত OICর এক জরুরি সভায় নিজেদের সমর্থন জানায় দেশগুলো। সে সময় চলমান বৈরিতা নিরসনে আহ্বানও জানানো হয়। এতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। সভায় তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া সহ 24টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। OICর বর্তমান সদস্য দেশের সংখ্যা 57। সম্প্রতি সৌদি আরবের শিয়া ধর্মীয় এক শীর্ষস্থানীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া দ্বন্দ্বের জেরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ও ইরান। এবার ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নিয়েছে জাপান। তেহরান পরমাণু চুক্তির শর্ত পুরোপুরি মেনে চলেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা এমন ঘোষণার পর জাপান এই পদক্ষেপ নিল। জাপানের চিফ ক্যাবিনেট সচিব ইয়োশিহিদে সুগা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
এদিকে জাতিসংঘের এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে মত দিল চীন। 1967 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠার কথা তুলে ধরেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার কায়রোর আরব লীগ সদর দপ্তরে বক্তব্য রাখেন তিনি। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ডে ইইউর অর্থায়নে গড়ে ওঠা কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার পশ্চিম তীরের মালে আদমিম এলাকায় ফিলিস্তিনিদের কয়েকটি বসতি বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। ইইউর অর্থায়নে অবৈধভাবে এ অঞ্চলে স্থাপনা গড়ে তোলার অভিযোগ এনে বসতিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েলি সেনারা এ কাজ করে বলে অভিযোগ স্থানীয়দের। তারা কোনো সতর্কবাণী ছাড়াই হঠাৎ করে এসে আমাদের ঘরে তল্লাশি শুরু করে। সেনারা আমাদের সঙ্গে খুব আগ্রাসী আচরণ করে, পরে সবাইকে বের করে দিয়ে আমাদের থাকার জায়গা ধ্বংস করে দেয়। অনেক অনুরোধ সত্ত্বেও তারা আমাদের কোনো কথা শোনেনি। কিছুদিন আগে ইইউর পক্ষ থেকে বলা হয় ইউরোপে আসা ইসরায়েলি পণ্যে পরিষ্কারভাবে লেখা থাকতে হবে তা অবরুদ্ধ পশ্চিম তীরে উৎপাদিত কিনা। এর পরপরই পশ্চিম তীরে ইইউর অর্থায়নে গড়ে তোলা স্থাপনা ধ্বংস করে দেয় পাশ্চাত্যের সঙ্গে তেল আবিবের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে গণমাধ্যমে। এর মধ্যেই বিভিন্ন মহলের সমালোচনা সত্ত্বেও পশ্চিম তীরে নতুন করে ৩৭০ একর ফিলিস্তিনি ভূখণ্ড অধিগ্রহণের পরিকল্পনার কথা জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য শেষে ভূমি দখলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন নেতানিয়াহু। এটা একটা ভূমি জরিপ মাত্র। নিত্যদিনের কাজের অংশ হিসেবেই আনুষ্ঠানিকভাবে আরো নতুন ভূখণ্ডে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। তবে এই ভূখণ্ড কি কাজে ব্যবহার হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো সময় আছে। আমি ফিলিস্তিনিকে শান্তি আলোচনা টেবিলে আসার আহ্বান জানাচ্ছি। 1967 সাল থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ করে আসছে তেল আবিব। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে এ অঞ্চলে অবরোধ আরোপ করে রেখেছে তারা। চলমান এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে 2010 সালে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হলেও 2014 সালের এপ্রিলে ইসরায়েল ফিলিস্তিন সহিংসতাকে কেন্দ্র করে তা ভেঙে পড়ে। এরপর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি অবরোধ তুলে নিতে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন সহ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারস্থ হয় ফিলিস্তিন। এরই ধারাবাহিকতায় গ্রিস, সুইডেন, বেলজিয়াম ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে মত দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার প্রক্রিয়া আবারও শুরু করার বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা চাই 1967 সালের সীমানা অনুযায়ী দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন একটি সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। এদিকে ইরানকে আঞ্চলিক হুমকি উল্লেখ করে তাদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে আরও সামরিক সহযোগিতা চেয়েছে ইসরায়েল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে রুশ সরকার নস্যাৎ করতে চাইছে বলে অভিযোগ করেছে তুরস্ক। এদিকে 2016 সালে সিরিয়ার সংকট নতুন মোড় নেবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। এরই মধ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, সিরিয়ায় যুদ্ধ বন্ধ হলেই শরণার্থী সংকটের অবসান হবে। আগামী 25 জানুয়ারি জেনেভায় বসতে যাচ্ছে সিরিয়ার শান্তি আলোচনা। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়ে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু অভিযোগ তুললেন রাশিয়ার বিরুদ্ধে। বললেন, সিরীয় কুর্দি সন্ত্রাসীদের মদদ দিচ্ছে মস্কো। কয়েকটি দেশ, বিশেষ করে রাশিয়া, ওই কুর্দি সন্ত্রাসীদের আলোচনার টেবিলে বসাতে চাইছে, যারা হত্যা আর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যারা জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। অথচ যারা সত্যিকারের সিরীয় বিরোধী পক্ষ, জঙ্গি দমনের নামে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করছে রাশিয়া। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, তুরস্কের ভয়ের কারণ তুর্কি কুর্দি বিদ্রোহীরা। আঙ্কারার শঙ্কা, সিরীয় কুর্দি বাহিনীর সাম্প্রতিক সাফল্যে তুর্কি কুর্দি বিদ্রোহীরা উৎসাহিত হয়ে খোদ তুর্কি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এদিকে সিরিয়ার ইদলিব প্রদেশের হাজানো শহরে সন্দেহভাজন রুশ হামলায় বহু হতাহতের খবর জানিয়েছে ব্রিটেনের পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এছাড়া শুক্রবার ভূমধ্যসাগরের সিরিয়া উপকূলে দেশটিতে রুশ ঘাঁটির সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতে রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো টহল দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের ধারণা, ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজগুলোর টহলের মাধ্যমে ওই অঞ্চলে নিজেদের নৌশক্তি প্রদর্শন করেছে রাশিয়া। এদিকে 2016 সালে সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান আসবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্রান্স কোনো ধর্ম, কোনো সম্প্রদায়ের শত্রু নয়।
আমরা শুধুমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদের শত্রু, তাই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এছাড়া আন্তর্জাতিক জোটের সামরিক অভিযানে সিরিয়ায় আইএস জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে। আইএসদের সঙ্গে লড়াইরত সব সেনাকে আমি ধন্যবাদ জানাই। এরই মধ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। যে কোনো মূল্যে এই যুদ্ধটা থামাতে হবে। হয়তো এটা থামানো বেশ কঠিন আর প্রক্রিয়াটাও বেশ জটিল, কিন্তু কেন এটা থামাতে হবে সেটা খুবই সহজ। সেটা হচ্ছে সিরিয়ার অসহায় জনগণ। জাতিসংঘের হিসেব মতে 5 বছর ধরে চলমান গৃহযুদ্ধে সিরিয়ায় প্রায় 50 লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন। সংঘাত ও সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় 2.5 লাখ নাগরিক। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিজার শহরে কুর্দিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে তুরস্কের সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনীর হামলায় 2 জন কুর্দি নাগরিক নিহত হয়। এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তুর্কি সেনাবাহিনীর অভিযানে এই অঞ্চলের প্রায় 2 লাখ অধিবাসী মারাত্মক হুমকির মুখে পড়েছেন। আঙ্কারা সরকার এখানে জরুরি অবস্থা জারি করে সব নাগরিক সুবিধা বন্ধ করে দিয়েছে। গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চলে সেনা অভিযানে 150 বেসামরিক নাগরিক ও কয়েকশো পিকেকে যোদ্ধা নিহত হয়েছে। ইরাক সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে পুরোপুরি দমন না করা পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা জারি থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই ঘোষণার ফলে নিরাপত্তা বাহিনীর ক্ষমতা আরও বাড়ল। এতে নিরাপত্তা বাহিনী যে কোনো সন্দেহজনক স্থানে অভিযান পরিচালনা এবং যে কাউকে আটক করার আরও স্বাধীনতা পেল। গেল বছর 13 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের এলাকায় 6টি আলাদা হামলার ঘটনায় 130 জন নিহত হয়। পরে আইএস এসব হামলার দায় স্বীকার করে নেয়। হামলার পরপরই দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। দেশটির সংবিধান অনুযায়ী সংকটের সময় প্রেসিডেন্ট 12 দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। পরে পার্লামেন্টের অনুমোদন নিয়ে এর মেয়াদ 3 মাস করা হয়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, লিথভিনেনকো হত্যাকাণ্ডে পুতিনকে জড়িয়ে যুক্তরাজ্যের প্রতিবেদন উদ্দেশ্যমূলক, দাবি মস্কোর। অভিযুক্ত 2 গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেফতার করা হবে বললেন ক্যামেরন। ভারী তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সহ 6টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারপাতের কারণে সৃষ্ট এই ঝড় দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত হতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে 7.5 কোটি মানুষ। মাত্র 2 দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আবারও আঘাত হানে ভারী তুষার ঝড়। বৃহস্পতিবারের এই ঝড়ের কারণে নির্ধারিত সময় 2 ঘন্টা পরে শুরু হয় শহরের বিদ্যালয়গুলোর কার্যক্রম। গাড়ি চলাচলে সমস্যা হয়, সৃষ্টি হয় তীব্র যানজটের। তুষার ঝড়ের গতিবেগ আরো বেড়ে ঘন্টায় 40 মাইল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ধারণা করা হচ্ছে দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী তুষার ঝড় হিসেবে পরিগণিত হতে পারে এটি। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া, কলম্বিয়া ও নর্থ ক্যারোলিনা রাজ্যে। শক্তিশালী এই তুষার ঝড়ের ফলে 7.5 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তৈরি হতে পারে 2 ফুট পুরু তুষারের স্তর। আমরা খুবই সতর্কতার সঙ্গে কাজ করছি। তুষার ঝড়ে প্রাণহানি সহ অন্যান্য ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের পূর্ব প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। তুষার ঝড়ের কারণে শুক্রবার সকাল থেকেই সংশ্লিষ্ট সব এলাকায় জরুরি অবস্থা জারি থাকবে। এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। বিপদ এড়াতে এরই মধ্যে দেশের সম্ভাব্য দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় সতর্ক রাখা হয়েছে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের। ঝড়ের প্রভাবে নিউ জার্সি অঙ্গরাজ্যের বেলমার ও কেপমে কাউন্টিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার পাশাপাশি বন্যারও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। সম্ভাব্য সামুদ্রিক জলোচ্ছ্বাস মোকাবেলায় ইতোমধ্যে সমুদ্র উপকূলে বালি ফেলে বাঁধ তৈরি করা শুরু করেছে নিউ জার্সি রাজ্য সরকার। এর আগে সপ্তাহ জুড়ে চলা সামুদ্রিক ঝড়ে সৃষ্ট বন্যায় বেলমারের 40% এলাকা ডুবে যায়। গৃহহীন হয় প্রায় 1,500 পরিবার। আফরোজ নিপা, সময় সংবাদ।
রাশিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আলেকজান্ডার লিথভিনেনকোর হত্যাকাণ্ডের পেছনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্ট থাকার বিষয়ে যুক্তরাজ্য যে প্রতিবেদন প্রকাশ করেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে মস্কো। বৃহস্পতিবার এই হত্যাকাণ্ডের দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে লন্ডনের রয়্যাল কোর্ট অফ জাস্টিস। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডনের রুশ রাষ্ট্রদূতকে তলব করার পাশাপাশি প্রধান দুই অভিযুক্ত গোয়েন্দা কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা দেন। হোয়াইট হাউসও এই অবস্থানের পক্ষে মত দিয়েছে। ব্রিটিশ রয়্যাল কোর্ট অফ জাস্টিসের প্রধান বিচারক স্যার রবার্ট পেন বৃহস্পতিবার লন্ডনে আশ্রয় পাওয়া রুশ গুপ্তচর আলেকজান্ডার লিথভিনেনকো হত্যাকাণ্ডে ৩২৬ পৃষ্ঠার দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদনের ভিত্তিতে সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির ওই গোয়েন্দা প্রধানের গুপ্ত হত্যা সম্পন্ন হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির পরিবর্তিত রূপ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি ও প্রেসিডেন্ট পুতিনের কঠোর সমালোচক ছিলেন ৪৩ বছর বয়সী লিথভিনেনকো। এ কারণে পুতিন ও সাবেক এফএসবি প্রধান নিকোলাই পাত্রুশেভ দীর্ঘদিনের শত্রুতার জেরে লিথভিনেনকোর হত্যার অভিযানের সায় দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে লন্ডন। এ হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে। অন্যদিকে ডেভিড ক্যামেরন এর জবাবে রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থানে যাওয়ার কথা জানান। অভিযুক্ত দুই কেজিবি কর্মকর্তার বিরুদ্ধে আমরা ইউরোপীয় গ্রেফতার ওয়ারেন্ট জারি করব, যেন ইউরোপের কোনো দেশে তারা পালিয়ে বাঁচতে না পারে। পাশাপাশি ইউরোপে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। নিহতের স্ত্রী মেরিনা লিথভিনেনকো ব্রিটেন থেকে রুশ গোয়েন্দাদের বিতাড়িত করার পাশাপাশি প্রেসিডেন্ট পুতিন ও এফএসবি প্রধান পাত্রুশেভের যুক্তরাজ্যে ভ্রমণ, সেই সঙ্গে মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। তবে এ তদন্ত প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন দাবি করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি তথ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ব্রিটিশ সরকার তাদের সুবিধাজনক রাজনৈতিক অবস্থানে পৌঁছাতে এই মিথ্যা ঘটনা সাজিয়েছে বলেও অভিযোগ তাদের। সব তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি যে যুক্তরাজ্য যে প্রতিবেদন প্রকাশ করেছে তা স্বচ্ছ নয়। এই মিথ্যা তদন্তের উদ্দেশ্য একটাই, রাশিয়ার প্রতিনিধি ও নেতাদের মান ক্ষুণ্ণ করা। এ ধরনের অগ্রহণযোগ্য অভিযোগ তোলার কারণে দুদেশের সম্পর্কে বৈরিতা দেখা দেবে। ২০০৬ সালে লন্ডনের মিলেনিয়াম হোটেলে কেজিবির সাবেক দুই গোয়েন্দা কর্মকর্তা আন্দ্রেই লুগোভাই এবং দিমিত্রি কোফতুনের সঙ্গে চা পানের ৩ সপ্তাহের মাথায় চিকিৎসাধীন অবস্থায় লিথভিনেনকোর মৃত্যু হয়। পরে তার শরীরে তেজস্ক্রিয় বিষের নমুনা পাওয়া গেলে ধারণা করা হয় লুগোভাই ও কোফতুন তার চায়ের মধ্যে বিষ প্রয়োগে হত্যা করেছে। যদিও ওই দুই গোয়েন্দা কর্মকর্তা শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের হস্তান্তরের দাবি জানালে রাশিয়া তা নাকচ করে এটি রুশ সংবিধানের পরিপন্থী বলে জানায়। মৃত্যুর ৬ বছর আগে লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে যান লিথভিনেনকো। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পশ্চিমবঙ্গের বীরভূমে বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার পর বাড়িটি থেকে প্রচুর বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গভীর রাতে ওই ঘটনাটি ঘটে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে। এছাড়া বিস্ফোরণের মাত্রাও ছিল ভয়াবহ। এতে বাড়ির ছাদ উড়ে যায়। নিহতরা তৃণমূলের কর্মী বলে স্থানীয় কিছু গণমাধ্যম দাবি করলেও ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, পশ্চিমবঙ্গে আস্তানা গেড়ে বসা বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিনের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় চরসাদ্দায় বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে পাক সেনাবাহিনী। হামলার পুরো প্রক্রিয়াটি আফগানিস্তান থেকে ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া। এ বিষয়ে আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে ফোনে কথা বলেছেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। 20 জানুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাচা খাঁ বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় শিক্ষক ও শিক্ষার্থী সহ 21 জন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক মানুষ। শিগগিরই ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলুল্লাহ বলেন, দ্বিপাক্ষিক শান্তি আলোচনা শুরুর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে পাকিস্তান।
ভারতের পাঠানকোটে বিমান ঘাঁটিতে সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিদের হামলার বিষয়ে তদন্ত চলছে বলে জানায় ইসলামাবাদ। এই বিষয়ে ভারতে পাকিস্তানের একটি প্রতিনিধি দল যাওয়ার কথা থাকলেও সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি পাক স্বরাষ্ট্র দপ্তর। এদিকে পাঠানকোট হামলার বিষয়ে পাকিস্তানকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে ভারত। এ মাসের মাঝামাঝি ইসলামাবাদে ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের কথা থাকলেও পাঠানকোট হামলাকে কেন্দ্র করে তা স্থগিত করা হয়। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় লিডো সমুদ্র সৈকতের কাছে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। বিচ ভিউ ক্যাফে নামে ওই রেস্তোরাঁর সামনে গোলাগুলি ও দুটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করেছে আল কায়দা সমর্থিত জঙ্গি সংগঠন আল শাবাব। প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এর 1 ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রেস্টুরেন্ট ঘিরে ফেললে বিকট শব্দে বিস্ফোরিত হয় দ্বিতীয় বোমাটি। কিছুক্ষণ পরপর ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। প্রায় 8 ঘন্টার অভিযানে ক্যাফেটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় সোমালিয়ার সামরিক বাহিনী। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। সৌরজগতে নতুন গ্রহের সন্ধান পাওয়ার দাবি জ্যোতির্বিজ্ঞানীদের, নাম দেয়া হলো প্ল্যানেট 9। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতা অরুণ জেটলিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থমন্ত্রী পদে পেতে পারেন পীযূষ গোয়েল। 2014 সালে ভারতের লোকসভায় বিজেপি সরকার গঠন করে। এরপর থেকে খুব বেশি মন্ত্রিপরিষদের রদবদল হয়নি। তবে এবার অর্থ, প্রতিরক্ষা ও রেল মন্ত্রণালয় ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতারা প্রচারণায় ব্যস্ত থাকলেও যাতে কাজের গতি কমে না আসে সেজন্যই এই রদবদল বলে ধারণা দেশটির গণমাধ্যমের। ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রস্তাব আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্স করেছেন তার তীব্র সমালোচনা করলেন আরেক মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। বৃহস্পতিবার আইওয়াতে এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র নীতি সম্পর্কে স্যান্ডার্সের ধ্যান ধারণা অপরিপক্ক। অন্যদিকে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বললেন, হিলারি ক্লিন্টনকে হারাতে কোনো বেগে পেতে হবে না তাকে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে এখনও নিজের পরিকল্পনা জনগণকে জানানোর চাইতে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীদের নিয়ে ঠাট্টা সমালোচনা করতে। বৃহস্পতিবারই নেভাদায় নির্বাচনী প্রচারে তিনি ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে বিরক্তিকর বলে মন্তব্য করেন, আর নিজ দলের প্রতিদ্বন্দ্বী জেব বুশকে হিলারির চর বলে আখ্যা দেন ট্রাম্প। হিলারি ক্লিন্টন আমাকে হারাবেন বলে দৃঢ় বিশ্বাসী, কিন্তু তিনি সম্ভবত সবশেষ জনমত জরিপের ফলাফল দেখেননি। জরিপের ফলাফল অনুযায়ী ডেমোক্রেট দল থেকে যদি হিলারি ক্লিন্টনই মনোনয়ন পান তাহলে তাকে খুব সহজেই হারিয়ে দেব আমি। হিলারি অবশ্য ট্রাম্পের এই কথার এখনো কোনো উত্তর দেননি। তবে আইওয়াতে নিজের প্রচারে তিনিও মুখর ছিলেন প্রতিদ্বন্দ্বীদের সমালোচনায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের স্বাস্থ্য পরিকল্পনা পুরোপুরি ভুয়া বলে মন্তব্য করলেন তিনি। এ নিয়ে 3বার তিনি তার এই স্বাস্থ্য পরিকল্পনার প্রস্তাব দিলেন, 3বারে সিনেট তা বাতিল করে দেয়। একইভাবে বার্নি স্যান্ডার্সের পররাষ্ট্রনীতিও খুবই দুর্বল। তিনি ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ দিলেন। আমি বলবো তিনি পররাষ্ট্রনীতির কিছুই বোঝেন না বলে কথা বলেন। এদিকে নিজের প্রচারে এক স্বেচ্ছাসেবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য নেব্রাস্কার প্রচারণা বাতিল ঘোষণা করলেন রিপাবলিকান বেন কার্সন। চলতি বছর 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এখন পর্যন্ত জনমত জরিপগুলো পর্যালোচনা করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এবারে নির্বাচনে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পই মার্কিনীদের নেতৃত্ব দেওয়ার চূড়ান্ত লড়াই লড়বে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। সৌরজগতে পৃথিবীর চাইতে 10 গুণ বেশি ভরের নতুন একটি গ্রহ থাকার দাবি করেছে যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা। সৌরজগতের সম্ভাব্য নবম ওই গ্রহটির নাম দেওয়া হয়েছে প্ল্যানেট 9। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা সৌরজগতের দূরবর্তী বিভিন্ন বস্তুর চলাচল বিশ্লেষণ করে এই নতুন গ্রহটির অস্তিত্ব রয়েছে বলে দাবি করেন।
গ্রহটিকে এখন পর্যন্ত সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব না হলেও কম্পিউটার মডেলের ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা গ্রহটির অবস্থান বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানান। তাদের মতে গ্রহটি সৌরজগতের সবচেয়ে দূরের কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ করছে। এর অবস্থান সূর্য থেকে সবচেয়ে দূরে থাকা গ্রহ নেপচুন ও প্লুটো থেকে শত শত কোটি আলোকবর্ষ দূরে বলে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে 10 থেকে 20,000 বছর। এবছরের এপ্রিল মাসে সময় টেলিভিশন তাদের 5 বছর পূর্ণ করতে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে সময় এখন প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিদের কাছেও রয়েছে সময় টিভির আলাদা মর্যাদা। চ্যানেলের 5ম বার্ষিকীতে সামনে রেখে সেখানকার প্রবাসী বাঙালিরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের প্রত্যাশার কথাও জানিয়েছেন। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর রেস্তোরাঁ সহ অন্যান্য প্রতিষ্ঠানে এখন সময় টিভি আলাদাভাবে স্থান করে নিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা ও প্রবাসীদের সুবিধা অসুবিধা তুলে ধরার ব্যাপারে সময় টিভি সবসময় সোচ্চার থাকবে। চ্যানেলের 5 বছর পূর্তি সামনে রেখে এমন প্রত্যাশার কথাই জানালেন ফ্রান্স প্রবাসী বাঙালিরা। সময় টেলিভিশন মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ব্যবসায়িক এবং বিভিন্ন খবরাখবরগুলো যেভাবে পরিবেশন করে থাকে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমরা প্রবাসীরা প্রত্যেকেই তার কাছে প্রত্যাশা করি আমাদের প্রবাস জীবন নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদের সুখ দুঃখ ভালোবাসা নিয়ে এবং প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে অগ্রগতিতে কি ভূমিকা রাখতে পারে এইসব নিয়ে অনুষ্ঠান আরো বেশি করে পরিচালনা করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী স্বাধীনতা পদক ও চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধিতে ভূষিত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বসবাস করছেন ফ্রান্সে। নিরপেক্ষতা বজায় রেখে বহির্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে সময় টিভি তার ভূমিকা অব্যাহত রাখবে এই গুণী শিল্পী এমনটাই প্রত্যাশা করেন। সময় টেলিভিশন সবকিছু সব সুন্দর, আমি দেখেছি কিছু কিছু, বিশেষ করে খবর বেশ কঠিন বাংলাদেশে নিরপেক্ষতা রক্ষা করা, তারপরও সময় চেষ্টা করছে। সময়কে আমি অভিনন্দন দিচ্ছি যে যতটুকু করেছে 5 বছরে অনেক উন্নত মানের খবর বহন করেছে, আরো ভবিষ্যতে করুক। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়ে সময় টিভির প্রচার সবসময়ই অব্যাহত থাকবে। 5ম বার্ষিকীতে এমনটাই আশা ফ্রান্সের প্রবাসী সাধারণ বাঙালিদেরও। সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছে যাত্রায় আজ থাকছে কক্সবাজার জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জায়েদ, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি 3 পার্বত্য জেলা ঘুরে সময় সংবাদের দর্শকের কাছে অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি কক্সবাজারের দর্শকের কাছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানবো সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এই 5 বছরের সময় সংবাদের যে সংবাদগুলো প্রচার হয়েছে সেগুলো নিয়ে তাদের মতামত এবং পরবর্তীতে আমাদের পথ চলার জন্য তাদের যেই পরামর্শ রয়েছে সেই পরামর্শগুলো আমরা জানবো। আমরা আছি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের শহর এই কক্সবাজারে। কক্সবাজারের দর্শকদের কাছ থেকে জানবো তাদের মতামত। এখানে অনেকেই হাজির হয়েছেন। এই কক্সবাজারের আপামর জনতা, সর্বস্তরের দর্শকদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো তাদের মতামত। আমরা একজন দর্শককে পাচ্ছি, ওনার সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের সময় সংবাদের যেই সংবাদগুলো আমরা প্রচার করে থাকি সেগুলো আপনার কেমন লাগে এবং আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা। দীর্ঘ 5 বছর ধরে সময় সংবাদের স্রোতের সাথে ছিল। তো আমরা মনে করি কক্সবাজারের যে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল লবণ, পান এবং চিংড়ি হ্যাচারির যে সমস্যা নিয়ে আছে সেগুলো যাতে সময়ের
এই সংবাদের স্রোতের সাথে আমাদের সমস্যাগুলো উঠে আসে, সেটাই প্রত্যাশা করছি আগামী দিনে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা একটি সুন্দর পরামর্শ পেয়েছি, আমরা চেষ্টা করছি এগুলো তুলে ধরার জন্য। এখানে আরেকজন আছেন, সেটি হচ্ছে সময় সংবাদ আপনার কেমন লাগে, আমাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? সময় যে সমস্ত চ্যানেলগুলো আছে তার মধ্যে অন্যতম, এবং আমার একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কক্সবাজার যেহেতু পর্যটন নগরী এবং তাদের আসা যাওয়ার সুবিধার্থে ট্রেনের যে যোগাযোগটা যাতে তাড়াতাড়িভাবে করে, সেই নিবেদনটুকু আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এখানে আরো দর্শকরা এসেছেন, কক্সবাজারের যে দর্শকরা এসেছেন সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যতটুকু সম্ভব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের মতামত। আপনি সময় সংবাদ দেখেন? জি, আমি সময় সংবাদ দেখি। আমি আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা সময় টিভিতে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন বলে। আমি চাই ওখানে সময় টিভিতে নারীর অধিকার নিয়ে এবং নারীর অধিকার বাস্তবায়ন নিয়ে কিছু অনুষ্ঠান যদি করা হয় তাহলে মনে হয় আরও আমরা উপকার পাবো। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন নারী দর্শকের সাথে। আমরা আরো দর্শক যারা এসেছেন সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এই পর্যটন নগরীর পর্যটন বিষয়ে অনেক সম্ভাবনাময় একটি নগরী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটকরা আসেন এবং এখানে ভ্রমণ করতে আসেন এবং তাদের নিরাপত্তায় যিনি দায়িত্বে আছেন, এই ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে যিনি আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার পুলিশ সুপার জনাব আলমগীর হোসেন, আপনার কাছে জানতে চাবো যে আমরা এই পর্যটনের সম্ভাবনা নিয়ে অনেক সংবাদ প্রচার করে থাকি, নিরাপত্তা বিষয়ে অনেক সংবাদ প্রচার করে থাকি, এগুলো আপনাদের ক্ষেত্রে কোনো সহায়ক হচ্ছে কিনা বা ভবিষ্যতে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি আপনাদেরকে? অবশ্যই এটা সময় টেলিভিশন বাংলাদেশে যতগুলো বেসরকারি টেলিভিশন রয়েছে তার ভিতরে একটি অন্যতম, এবং এটা আমাদের নিরাপত্তা বাহিনীদের যে সমস্ত কর্মকাণ্ড আমরা প্রতিনিয়ত দায়িত্ব পালন করছি এটাকে অনেক পজিটিভলি তারা উপস্থাপন করে। সাথে সাথে এই কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটাকে আরও পজিটিভলি তুলে ধরা দরকার। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই, এটাকে যতটা মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তুলে ধরা দরকার এটা আমি মনে করি। তাহলে এই মানে বাংলাদেশের যে আর্থিক বিষয়টা আরো সমৃদ্ধ হবে। আপনাকে ধন্যবাদ। এখানে আরো দর্শকরা রয়েছেন, আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু এই দিকে অনেকে দাঁড়িয়ে আছেন, আপনাদের সঙ্গে কথা বলবো। সেটি হচ্ছে এই কক্সবাজারে অনেক ব্যবসা বাণিজ্য, বিশেষ করে পর্যটন, তাছাড়া হচ্ছে আমাদের লবণ আছে, চিংড়ি আছে। তো আপনি যেহেতু ব্যবসার সাথে সংশ্লিষ্ট, এইগুলোর ক্ষেত্রে আপনি কোনো ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছেন কিনা বা আমাদের সংবাদ আপনাদের এই ব্যবসা বাণিজ্যের প্রসারে কোনো রকম সহযোগিতা করছে কিনা, সময় সংবাদ আপনার কেমন লাগে? ধন্যবাদ আপনাকে। আমি পর্যটন ব্যবসা নিয়ে বলতে চাই। অবশ্যই সময় সংবাদ খুবই ভালো একটি সময় উপযোগী একটি সংবাদ, এবং এই পর্যটন ব্যবসার ক্ষেত্রে সময় টিভির বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন করে থাকে, এটা খুবই চমৎকার। এবং আমি একটি বিষয় সবচেয়ে বেশি জোরালোভাবে বলতে চাই, যেটা হচ্ছে কক্সবাজারে একটি বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। তো এই বিচ ম্যানেজমেন্ট কমিটিকে সক্রিয় করা গেলে এই বিচটাকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি, এটি খুবই কম করা হচ্ছে, কিছু প্রাইভেট সেকশনে করা হচ্ছে। আর সবকিছু আমি মনে করি এটা করলেই এটা পর্যটন ব্যবসার ক্ষেত্রে, এবং যেহেতু 2016 সালে একটা পর্যটন বৎসরিক হিসেবে সরকার ঘোষণা করেছে, সেক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি অর্জন করবে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন দর্শকের সাথে। আমরা এখানে আরো অনেকেই এসেছেন, সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করেন তারা এখানে আছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বীর মুক্তিযোদ্ধা এসেছেন, সময় সংবাদের দর্শক। আমরা ওনার সাথে কথা বলবো। সময় সংবাদ আপনার কেমন লাগে? বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? সময় সংবাদ আমার খুব ভালো লাগে, কারণ আমি খবর দেখতে বেশি ভালোবাসি। 1 ঘন্টা পর পর যে নিত্য নতুন খবর পাই তাতে আমি খুব সন্তুষ্ট। তবে এটাকে আরেকটু উজ্জ্বল করলে আমার মনে হয় ভালো হবে। তাছাড়া মুক্তিযুদ্ধ সম্পর্কে যে আপনারা একটা গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধারা গল্প শোনাচ্ছে, এটা দেখাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয় মুক্তিযুদ্ধকে আরও বেশি একটু ধারণ করা উচিত। আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্যই আপনার এই পরামর্শটি গ্রহণ করব এবং সেটি আমাদের কর্তৃপক্ষ এ নিয়ে ব্যবস্থা নেবেন নিশ্চয়। এখানে আরেকজন দর্শক আছেন, আপনার সঙ্গে কথা বলবো। আপনি সমাজসেবা নিয়ে অনেক কাজ করেন, রাজনৈতিকভাবেও কাজ করেন। তো আমাদের এই সংবাদ আপনার কেমন লাগে, আমাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার? ধন্যবাদ। অনেক পরামর্শ আছে আপনাদেরকে দেওয়ার মতো, বিশেষ করে সময় টিভি এই যে সংবাদের বিষয় নিয়ে মুহূর্তে মুহূর্তে সংবাদ দেখা এবং বাংলাদেশের সর্বপ্রান্ত থেকে খবরটা আমরা স্বাভাবিকভাবে পাই, এই জন্য সময় টিভিকে ধন্যবাদ। বিশেষ করে কক্সবাজার একটা সম্ভাবনা একটা জেলা, এই জেলাতে
পর্যটন বলেন, মৎস্য আহরণ বলেন, সমস্ত বিষয়ে লবণ উৎপাদন বলেন এবং সমস্ত বিষয়ে কক্সবাজার একটা অন্যতম জেলা। এখানে ডাকাতরা কক্সবাজার সমুদ্রকে যেভাবে নাড়া দিয়ে রাখছে, এটা মৎস্য অতিসূত্র শূন্য হয়ে যাবে যদি ডাকাত নিধন করা না হয়। ডাকাতদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলবো, আজকে পঞ্চম বার্ষিকী অনুষ্ঠান থেকে আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী বলবো, আমি বলবো মানে অতিসত্বর মৎস্য সম্পদ যদি আমরা সম্ভাবনা দেখতে চাই, ডাকাত নিধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমি কামনা করছি। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো, আপনি একজন সংবাদকর্মী, আপনি আমাদের এই সময় সংবাদ 5 বছর পার করতে যাচ্ছে, আমাদের সংবাদ আসলে কতটুকু বস্তুনিষ্ঠ হচ্ছে, আমাদের আর কি করা উচিত? ধন্যবাদ। সবচেয়ে সময় টিভির এটা হচ্ছে সময়ের সাথেই বাংলাদেশের সময় টিভি ছিল, সময় টিভি আছে এবং আগামীতে আরও থাকবে। সেই সাথে কক্সবাজারে এই সময়ের দাবি যে কক্সবাজারকে সাজানোর জন্য কমপক্ষে 10টি মেগা প্রকল্প হচ্ছে। এই মেগা প্রকল্পের উন্নয়ন কর্মযজ্ঞ আমরা সিরিজ রিপোর্ট হিসেবে সময় টিভিতে দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিছনে অনেক দর্শক রয়েছেন, আমরা তাদের কাছেও যাওয়ার চেষ্টা করব। এখানে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুজন। আমরা সুজনের সাথে কথা, কক্সবাজারের যে ক্রীড়াক্ষেত্র রয়েছে সেটিকে তুমি কিরকম দেখতে পাচ্ছ এবং সময় সংবাদে আমাদের যে খেলাধুলার খবর আমরা উপস্থাপন করি সেগুলোকে তোমার কেমন মনে হয়, আমাদের আর কি করা উচিত? সত্যি কথা বলতে কি, আমরা আপডেট নিউজ চাই দেখি, তখন কিন্তু সময় টিভিটা টিভি চ্যানেল থেকে বের করেই দেখি। তবে আমি এক্ষেত্রে বলতে চাই যে সময় নিউজের ক্ষেত্রে যে আপনারা কিন্তু 16 কোটি মানুষের কিন্তু আমাদের আবেগের খেলা ক্রিকেটটা, তো ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু আপনারা এই জাতীয় দলমুখী সব মিলিয়ে কিন্তু তাই প্রচার করে। তো আমি এক্ষেত্রে বলতে চাই যে ওনারা যেন তৃণমূল পর্যায়ে যে আমাদের অবকাঠামোগত আমরা অনেক পিছিয়ে আছি ক্রিকেটের সেক্টরটা বিশেষ করে, ওটা যদি টেলিকাস্ট করে আমাদের জন্য উপকার হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অনূর্ধ্ব-19 দলের সাবেক ক্রিকেটার সুজনের সঙ্গে। আমরা কথা বলবো, এখানে আরো একজন রয়েছেন ওনার সঙ্গে। আপনি তো শিক্ষা বিষয় নিয়ে কাজ করেন, কক্সবাজারের শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট করে থাকি। সময় সংবাদ নিয়ে ছোট্ট করে আপনার একটা পরামর্শ। আসলে সময় সংবাদ টিভি চ্যানেলটা সময়ের সাথে দ্রুত গতিতে চলে, তবে আমি আশা করব কক্সবাজার একটা পিছিয়ে পড়া, শিক্ষায় পিছিয়ে পড়া জেলা। এই জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সফলতার দিকগুলোর সাথে সাথে সীমাবদ্ধতার দিকগুলো তুলে ধরলে কক্সবাজারের শিক্ষার বিষয়ে বা শিক্ষা গ্রহণকারীরা আগেও এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যারা বিভিন্ন শ্রেণী পেশার দর্শক এসেছেন আমাদের এখানে, সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমাদের এখানে আছেন কক্সবাজার থেকে যিনি আমাদের সংবাদগুলো পাঠিয়ে থাকেন, সুজাউদ্দিন রোবেল। আমরা তার সঙ্গে কথা বলবো, আমাদের কক্সবাজার প্রতিনিধি। আপনি এই সমুদ্র সৈকতের শহর থেকে খবর সংগ্রহ করে পাঠান, সেই টেকনাফ থেকে পাঠান, বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ। আপনি কোনো সমস্যায় পড়েন কিনা বা সময় সংবাদ আপনাকে কতটুকু সহযোগিতা করছে? প্রথমে আমি সময় সংবাদকে ধন্যবাদ জানাই। আসলে একটি বিষয় হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় নিউজ কভার করতে যাই, তো কভার করতে গিয়ে সবাই যখন ঘটনাস্থলে প্রথম আমরা যখন যাই তখন বলে যে কি ভাই সরাসরি কি সম্প্রচার হচ্ছে কিনা। তো আমি বলছি যে হ্যাঁ সম্প্রচার দ্রুতই যাবে সবার আগে, তবে একটা বিষয় আমরা পরবর্তীতে আরও আপনাদের সরাসরি যে সময় টিভি সবাই মনে করে যে যেখানে ক্যামেরা যায় সেখানে সরাসরি সম্প্রচার হচ্ছে, মানে মানুষের চাহিদা যেন আমরা এখান থেকেও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কক্সবাজারের দর্শকদের সাথে যারা সময় সংবাদ নিয়ে তাদের মতামত এবং আগামীতে আমাদের পথ চলার জন্য পরামর্শ দিয়েছেন। আগামীকাল দেখা হবে চট্টগ্রামে ঠিক সকাল 11টায় সময় সংবাদে দর্শকের কাছে অনুষ্ঠানে। এই ছিল কক্সবাজার থেকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সময়ের বিশেষ আয়োজন দর্শকের কাছে অনুযায়ী। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত অন্তত 50। জোটের সমর্থনে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল, অভিযোগ হাউথিদের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় চীন। পশ্চিম তীরে ইইউর অর্থায়নে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দিল ইসরায়েল। সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ করতে চাইছে রাশিয়া, অভিযোগ তুরস্কের। যুদ্ধ বন্ধ হলেই শরণার্থী সংকটের অবসান হবে, অভিমত জাতিসংঘের। এবং তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন সহ 6টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। নিউ জার্সি ও বেলমারে বন্যার আশঙ্কা।
এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।